ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি পিবি শেলির লেখা দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটির ফোর্থ এবং ফিফথ ক্যান্টো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্যান্টো নিয়ে আমি আলোচনা কমপ্লিট করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন, তারপরে আজকের আলোচনা শুনবেন। তাহলে আজকের এই ফোর্থ এবং ফিফথ স্ট্যান্ডার বিষয়বস্তু বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আজকে আমি ফোর্থ এবং ফিফথ ক্যান্টো নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনা করার পূর্বে ফোর্থ এবং ফিফথ স্ট্যান্ডাতে, ক্যান্টোতে অ্যাকচুয়ালি পিবি শেলি কী বোঝাতে চেয়েছেন সেই বিষয়টা আমি একটু আলোকপাত করছি। বিষয়টা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্যান্টোতে আমরা দেখেছি পশ্চিমা বাতাস অর্থাৎ ওয়েস্ট ওয়াইন্ডের ল্যান্ডের ওপর, সিয়ের ওপর, সমুদ্রের ওপর এবং স্কাইয়ের ওপর যে প্রভাব, সেই প্রভাব আলোচনা করেছি। এবার ফোর্থ স্ট্যান্ডাতে অ্যাকচুয়ালি মানে কবি পিবি শেলি তার সামাজিক, তার রাষ্ট্রীয় জীবন নিয়ে তিনি ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলেন এবং সেই সময়তে যে রুলস রেগুলেশন, সোশ্যাল কাস্টম, সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল ব্যারিয়ার, এই নানাবিধ সমস্যায় পিবি শেলির জীবন ছিল জর্জরিত। তিনি চাইছিলেন সেই সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থার অধপতন ঘটিয়ে একটা নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হোক। কিন্তু কবি একাকী তো এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে পারবেন না। তাই তিনি কল্পনা করেছিলেন ওয়েস্ট ওয়াইন্ড যেমন ল্যান্ডের ওপর, স্কাইয়ের ওপর এবং সমুদ্রের ওপর ব্যাপক প্রভাব ফেলে তার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। তাই পিবি শেলি কল্পনা করেছিলেন যে পিবি শেলির বয়স সেই সময়তে প্রায় শেষের দিকে। তিনি যখন এই কবিতাটি লিখেন তখন 1819 খ্রিস্টাব্দ এবং 1822 খ্রিস্টাব্দে তিনি হয়তো মারা গিয়েছিলেন এবং এই জীবন সায়ান্নের অন্তিম লগ্নে দাঁড়িয়ে তিনি তার বয়হুডের অর্থাৎ তার কৈশোর জীবনের সমস্ত রকম শক্তি, এনার্জি, স্ট্রেংথ হারিয়ে ফেলেছিলেন। তাই এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের তার কোনো শক্তি ছিল না। তাই ওয়েস্ট ওয়াইন্ডের যে ওয়াইল্ড পাওয়ার, সেই পাওয়ারকে তিনি শেয়ার করতে চান এবং সেই পাওয়ারকে তিনি ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে চান। এবং তিনি ওয়েস্ট ওয়াইন্ডকে বলেছেন তার মাইন্ডের মধ্য দিয়ে তার মাইন্ডের মধ্য থেকে প্রবাহিত হওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। এইভাবে ওয়েস্ট ওয়াইন্ডের কাছে পাওয়ার বা শক্তি নিয়ে তিনি এই সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চেয়েছেন। অর্থাৎ ফোর্থ এবং ফিফথ এই দুটি স্ট্যান্জা, এই দুটি ক্যান্টো সম্পূর্ণটাই কবির তার নিজের ব্যক্তিগত সমস্যার সমাধানের একটা রাস্তা খুঁজতে চেষ্টা করেছেন। তো যাই হোক, আলোচনা না বেরিয়ে লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ আলোচনা শুরু করছি। এবং আলোচনা শুরু করলেই আমরা যখন কবিতাটি পড়ব তখন এর বিষয়বস্তু আরও সহজে আমরা উপলব্ধি করতে পারব। পিবি শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাতে কবি ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাসের প্রভাব ল্যান্ডে স্থলভূমিতে, আকাশে এবং সমুদ্রে তার যে প্রভাব, সেই প্রভাব তিনি সুন্দরভাবে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। ফোর্থ এবং ফিফথ স্ট্যান্ডাতে এসে কিন্তু সেই প্রভাবটা কিন্তু কবির যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল হয়ে গেছে। ইন দ্য ফোর্থ অ্যান্ড ফিফথ ক্যান্টোজ দ্য পোয়েটস ভয়েস বিকাম মোর পার্সোনাল। ফিফথ এবং ফোর্থ ক্যান্টোতে এসে কবি তার ওয়েস্ট ওয়াইন্ডের যে সুর, সেই সুরটা কিন্তু খুব ব্যক্তিগত এবং পার্সোনাল হয়ে গেছে। এই কারণেই এই কবিতাটিকে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড ইজ অ্যাকচুয়ালি এ পলিটিক্যাল পোয়েম ইন দ্য সেন্স দ্যাট হিয়ার শেলি সিক্স এ বেটার ওয়ার্ল্ড to replace the old one, to free mankind from the existing decaying system and corruption. অ্যাকচুয়ালি এটাকে একটি পলিটিক্যাল কবিতা বলা যেতে পারে। এই কারণেই কবি তৎকালীন সমাজ ব্যবস্থা এবং সভ্যতার যে ওল্ড রেগুলেশন এবং সোশ্যাল ব্যারিয়ার
অ্যান্ড পলিটিক্যাল ব্যারিয়ার, মানে সমস্ত দিক দিয়ে সেই যুগটা ছিল মানে অপ্রেশনের যুগ, মানে হচ্ছে মানে মানে দুর্বলের ওপর সবলের অত্যাচার, এই অত্যাচারটা কিন্তু এই যুগে ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই এই ওল্ড রেগুলেশন, ওল্ড কাস্টম, মানে পলিটিক্যাল ব্যারিয়ার অ্যান্ড সোশ্যাল ব্যারিয়ার, এই সমস্ত কিছুকে উচ্ছেদ করে তিনি নতুন যুগের সূচনা করতে চাইছেন। এবং সেই নতুন যুগের সূচনা করার জন্য কবি ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ মানে পশ্চিমা বাতাসের কাছে শক্তি চেয়েছেন, এবং পশ্চিমা বাতাসের কাছে শক্তি ধার নিয়ে কবি এই নতুন যুগের মানে পুরানো যুগের অবসান ঘটিয়ে নতুন যুগকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এই জন্যেই ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড ইজ এ পলিটিক্যাল পোয়েম, মানে ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ডকে মানে একটি রাজনৈতিক কবিতা বলা যেতে পারে। এবার আমি সরাসরি টেক্সট লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড আলোচনা করছি, এবং টেক্সট আলোচনা করলেই অ্যাকচুয়ালি ফোর্থ এবং ফিফথ স্ট্যান্জার মধ্য দিয়ে, ক্যান্টোর মধ্য দিয়ে কবি কী চেয়েছেন ওয়েস্ট ওয়াইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাসের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো ফোর্থ স্ট্যান্জার, ফোর্থ ক্যান্টোর শুরুতেই বলা হয়েছে, ইফ আই ওয়ার এ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার। আমরা দেখেছি প্রথম স্ট্যান্জাতে ওয়েস্ট ওয়াইন্ডের দাপটে গাছের শুকনো পাতাগুলো মানে অনেকটা দূরে চলে গিয়েছিল, এবং সেখানে গিয়ে গাছের পাতার তলে গাছের পাতার স্তূপ সৃষ্টি হয়েছিল, এবং সেই সঙ্গে সেই বীজগুলোকেও বহন করে নিয়ে গিয়ে আন্ডারগ্রাউন্ডে সঞ্চিত করে রেখেছিল। দীর্ঘ শীত অতিক্রান্ত হওয়ার পর স্প্রিং যখন এসেছিল তখন সেই বীজগুলো মানে অঙ্কুরোদ্গম ঘটেছিল এবং নতুন গাছে পরিণত হয়েছিল। এটা আমরা ফার্স্ট স্ট্যান্ডাতে বা ফার্স্ট ক্যান্টোতে দেখতে পেয়েছি। তাহলে এখানে ফোর্থ স্ট্যান্ডাতে এসে তিনি কি বলছেন, আই বলতে এখানে পিবি শেলি নিজে বলছে যে ইফ আই ওয়ার এ ডেড লিফ, যদি আমি ওই গাছের শুকনো পাতার মতো পাতা হতাম, দাও মাইটেস্ট বেয়ার, তাহলে তাহলে তুমি আমাকে উড়িয়ে নিয়ে যেতে, তোমার শক্তিশালী মানে প্রশ্বাস দ্বারা অর্থাৎ বাতাস দ্বারা তুমি আমাকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যেতে। ইফ আই ওয়ার এ ডেড লিফ দাও মাইটেস্ট বিয়ার, যদি আমি গাছের শুকনো পাতা হতাম তাহলে তুমি আমাকে বহন করে নিয়ে যেতে। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, আমি যদি আকাশে ভাসমান মেঘপুঞ্জ হতাম তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে উড়িয়ে নিয়ে যেতে, আমাকে সেই মানে সেই আকাশ থেকে বিচ্যুত করে দিতে। ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড টু ফ্লাই উইথ দি, a wave to pant beneath my power and share the impulse of thy strength, only less free than thou। মানে এখানে আমি যদি কি হতাম, আমি যদি ঢেউ হতাম তাহলে তোমার শক্তির সঙ্গে আমাকে বহন করে নিয়ে যেতে। অ্যাকচুয়ালি কবি এখানে গাছের পাতার সঙ্গে নিজেকে তুলনা করেছেন, এবং সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন, এবং সেই সঙ্গে ক্লাউডের সঙ্গে তুলনা করেছেন। তাহলে এই ঢেউ, ক্লাউড এবং গাছের পাতাগুলো ওয়েস্ট ওয়াইন্ড মানে অর্থাৎ পশ্চিমা বাতাসের দাপটে এরা কিন্তু স্থানচ্যুত হয়ে অন্যত্র চলে গিয়েছিল। তাহলে এখানে কবি কেন নিজেকে পাতার সঙ্গে, শুকনো পাতার সঙ্গে, কেন আকাশে ভাসমান মেঘপুঞ্জের সঙ্গে, কেন ঢেউয়ের সঙ্গে তুলনা করছে? অ্যাকচুয়ালি মানে কবি যে মানে যে সময় মানে ইংল্যান্ডে তিনি বসবাস করছিলেন সেই সময়টা ছিল বিভিন্ন রকম বাধা বিপত্তির সময়, বিভিন্ন সোশ্যাল ইনজাস্টিস, তারপরে সোশ্যাল ব্যারিয়ার, সোশ্যাল কাস্টম, পলিটিক্যাল কাস্টম, এবং এই সমস্ত দিক থেকে সেই সময়টা এতটাই অত্যাচারযুক্ত হয়ে পড়েছিল যে কবি সেই সমাজ ব্যবস্থায় কিছুতেই বসবাস করতে চাইছিলেন না। এবং সেই জন্যই তিনি এই অত্যাচার মুক্ত মানে এই অত্যাচারের সমাজ থেকে মানে এই সামাজিক ব্যারিয়ার থেকে মুক্ত হওয়ার জন্য তিনি মনে মনে কল্পনা করছেন, আমি যদি গাছের পাতা হতাম তাহলে ওয়েস্ট ওয়াইন্ড নিশ্চয় আমাকে এই মানে অত্যাচারের হাত থেকে আমাকে মুক্তি করে দিয়ে আমাকে অন্যত্র নিয়ে চলে যেতে পারতো। যদি আকাশের মেঘপুঞ্জ হতাম তাহলে সে আমাকে তার শক্তি দিয়ে তাকে বহন করে নিয়ে যেত। যদি আমি ঢেউ হতাম, সমুদ্রের ঢেউ হতাম, তবুও ওয়েস্ট ওয়াইন্ড আমাকে মানে আমার জায়গা থেকে অন্য জায়গায় অর্থাৎ মানে অত্যাচার মুক্ত জায়গায় নিয়ে যেতে পারতো। এইভাবে মানে তৎকালীন সমাজ ব্যবস্থার যে অত্যাচার
সেই অত্যাচার থেকে তিনি নিজেকে মুক্তি পাওয়ার একটা মানসিক যন্ত্রণা তিনি ব্যক্ত করেছেন নিজেকে ক্লাউড এবং ঢেউ এবং গাছের শুকনো পাতার সঙ্গে তুলনা করে। এইভাবে তিনি ওয়েস্ট উইন্ডের মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থা মানে অত্যাচারিত সমাজ ব্যবস্থা থেকে তিনি মুক্তি পাওয়ার একটা আকুল প্রার্থনা বা আকুল একটা মানসিক যন্ত্রণা তিনি এই স্ট্যাঞ্জার মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন। তারপরে কি বলেছেন, শেয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অংশীদার হতে চাই। তাহলে দ্য পোয়েট অ্যাকচুয়ালি ওয়ান্ট টু শেয়ার দ্য পাওয়ার অফ ওয়েস্ট উইন্ড। কবি অ্যাকচুয়ালি এখানে ওয়েস্ট উইন্ডের যে শক্তি সেই শক্তিকে ধার নিতে চাই, অংশ নিতে চাই। দ্য ইম্পালস অফ দ্য স্ট্রেংথ মানে তোমার এই যে ইম্পালস শব্দের অর্থ হচ্ছে শক্তির গভীরতা, তীব্রতা। অ্যাকচুয়ালি ইম্পালস শব্দের অর্থ হচ্ছে শক্তির গভীরতা বা তীব্রতা। অফ দ্য স্ট্রেংথ মানে তোমার শক্তির মানে গভীরতা। অনলি লেস ফ্রি শুধু আমাকে কি করতে পারে, অনলি লেস ফ্রি আমাকে মুক্ত করতে পারে দান দাও। মানে অ্যাকচুয়ালি এখানে আমি যদি মানে কবি যদি ওয়েস্ট উইন্ড শক্তিকে শেয়ার করতে পারে তাহলে পারে মানে খানিকটা সে শক্তি পাবে, তবুও কিন্তু ওয়েস্ট উইন্ডের শক্তির চাইতে তার শক্তিটা অনেকটাই কম হবে। এখানে কবি যদিও ওয়েস্ট উইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাসের শক্তিকে অংশগ্রহণ মানে শেয়ার করলেও তার শক্তিটা কিন্তু ওয়েস্ট উইন্ডের থেকে কম হবে, এবং ওয়েস্ট উইন্ড কিন্তু কবিকে নিয়ন্ত্রণ করবে। কবি এটাই এখানে বোঝাতে চেয়েছেন। আনকন্ট্রোলেবল মানে হচ্ছে অনিয়ন্ত্রিত, মানে ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করে বলেছে যে ইউ আর এ আনস্টপেবল মানে হচ্ছে তুমি থেমে যাওয়ার মতো ব্যক্তি নও। ইফ ইভেন আই ওয়ার অ্যাজ ইন মাই বয়হুড, তারপরে কবি কিন্তু এখানে তার পার্সোনাল বয়হুডের কথা বলেছেন। বয়হুড মানে হচ্ছে সেই শৈশবকালে। কবি বলছেন যদি আমি আমার সেই শৈশবকালে ফিরে যেতে পারতাম, অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার হেভেন। হেভেন শব্দের অর্থ স্বর্গ, কিন্তু এখানে আকাশ। ওয়ান্ডারিং মানে হচ্ছে রোমিং মানে ঘুরে ফিরে বেড়ানো। কমরেড শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী। কবি বলছেন আই ওয়ার অ্যাজ ইন মাই বয়হুড, আমি যদি আমার শৈশব জীবনে ফিরে যেতে পারতাম, অ্যান্ড কুড বি দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিং ওভার হেভেন, এবং আকাশে চলমান যে বাতাস, সেই বাতাসের যদি আমি কি করতাম, সঙ্গী হতে পারতাম। বলছে আমি যদি বয়হুডে ফিরে যেতে পারতাম আর আকাশে ভাসমান যে ওয়েস্ট উইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাস, সেই বাতাসের যদি আমি সঙ্গী হতে পারতাম অ্যাজ দেন, তাহলে সেই সময় কি হতো, হোয়েন টু আউটস্ট্রিপ দাই স্কাই স্পিড, তাহলে তোমার আকাশে চলার যে গতি সেই গতিকে আমি আউটস্ট্রিপ অর্থাৎ পরাজিত করতে পারতাম বা আমি হারিয়ে দিতে পারতাম। মানে এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে কবি বলতে চেয়েছেন যে আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম এবং সেই সময় আকাশে তোমার যদি আমি সঙ্গী হতে পারতাম, আকাশে প্রবাহমান বাতাসের সঙ্গী হতে পারতাম, তাহলে সেই সময় আমি তোমার আকাশে চলার যে স্পিড, সেই স্পিডকে আমি পরাজিত করতে পারতাম। মানে এখানে কবি কন্ট্রাডিক্টরি মনোভাব তৈরি করেছেন। তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি তার বয়হুডে তার প্রচণ্ড শক্তি ছিল, এনার্জি ছিল, স্ট্রেংথ ছিল, এবং সেই জায়গাতে তিনি যদি ফিরে যেতে পারতেন তাহলে তিনি এই ওয়েস্ট উইন্ডের গতিকে তিনি পরাজিত করতে পারতেন আকাশে। এখানে স্কাই স্পিড বলতে অ্যাকচুয়ালি স্থলভূমিতে যা কিছু চলাচল করে তার কিন্তু একটা প্রতিবন্ধকতা থাকে। স্থলভূমিতে চলার সময় কি হয়, মানে যে কোনো গাড়ি বা কোনো যান যখন স্থলভূমির উপর দিয়ে চলে তখন ঘর্ষণ বলজনিত কারণে তার কিন্তু একটা বাধা সৃষ্টি হয়, কিন্তু আকাশে যখন কোনো কিছু পরিভ্রমণ করে চলে কিন্তু সেক্ষেত্রে ওই ঘর্ষণজনিত কোনো বাধা থাকে না, এবং সেই জন্যই আকাশের বাতাসের গতিটা হয় প্রবল বা তীব্র। মানে স্থলভাগের উপর দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন পাহাড় পর্বত গাছপালা নদীনালা সমস্ত কিছুর দ্বারা কিন্তু বাতাস কি হয়, প্রতিহত হয়, বাতাসের গতি খানিকটা কমে যায়। কিন্তু
আকাশ দিয়ে যখন বাতাস মানে চলাচল করে, তখন সেই আকাশে বাতাসের যে চলাচল, সেক্ষেত্রে কোনো বাধা থাকে না। সেই জন্য মানে ওয়েস্ট উইন্ডের গতি কিন্তু আকাশপথে তীব্র বা প্রবল হয়। তাই কবি বলছেন, যদি আমি বয়হুডে ফিরে যেতে পারতাম, যদি আমার হারিয়ে যাওয়া সেই এনার্জি, হারিয়ে যাওয়া সেই স্ট্রেংথ, আজকে বয়স বেড়ে যাওয়ার কারণে তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা হারিয়ে গেছে, তার এনার্জি সমস্ত কিছু হারিয়ে গেছে। তাই তিনি কল্পনা করছেন, যদি আমি বয়হুডে ফিরে যেতাম, আমার হারিয়ে যাওয়া সেই স্ট্রেংথ, হারিয়ে যাওয়া সেই এনার্জি যদি আমি ফিরে পেতাম, তাহলে যে ওয়েস্ট উইন্ড, তোমার এই আকাশে চলার যে তীব্র গতি, সেই তীব্র গতিকে আমি আউটস্ট্রিপ করতাম, আমি হারিয়ে দিতাম, আমি পরাজিত করে দিতাম। স্কিয়ার সিমড ভিশন। স্কিয়ার মানে হচ্ছে দুষ্প্রাপ্য, সিমড মানে মনে হওয়া, ভিশন মানে হচ্ছে নট রিয়ালিটি, যা বাস্তবের সঙ্গে মিল নাই। তাহলে মানে তোমাকে পরাজিত, আকাশপথে তোমার গতিকে পরাজিত করা, সেটা কিন্তু আমার কাছে অসম্ভব বলে কোনো কিছু ছিল না। এটা আনরিয়ালিটি ছিল না, এটা এটা রিয়াল ছিল, এটা বাস্তব ছিল। স্কিয়ার্স দুষ্প্রাপ্য, সিমড ভিশন, তাহলে এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হতো না। আজকে তোমার গতিকে প্রতিহত করার আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু যদি আমার বয়হুডে আমি ফিরে যেতে পারতাম, তাহলে তোমার গতিকে পরাজিত করা আমার কাছে কঠিন কিছু ছিল না। আই উড নেয়ার হ্যাভ স্ট্রাইভেন। এবং আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম, তাহলে তোমাকে এই যে তোমার শক্তি ধার দেওয়ার জন্য তোমাকে আমি কোনোদিন আর কোনো অনুরোধ করতাম না। এখানে স্ট্রাইভেন মানে হচ্ছে অনুরোধ করা। অ্যাজ দাস উইথ দি ইন প্রেয়ার ইন মাই সোর নিড। সোর নিড মানে এখানে কবির যে হতাশাক্লিষ্ট, যন্ত্রাক্লিষ্ট যে সময়, সেই সময়ের কথা বলা হয়েছে। মানে সামাজিক বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে যখন কবির মন অত্যাধিক ভারাক্রান্ত, কবির মন যখন ব্যাকুল হয়ে উঠেছে এই যুগকে পরিবর্তন করার সময়, এখানে সেই বিষয়, সেই সময়টাকে বলা হয়েছে সোর নিড, মানে কবির যন্ত্রণাক্লিষ্ট সময়ের কথা বলা হয়েছে। অ্যাজ দাস মানে এইভাবে, উইথ দি মানে তোমাকে, ইন প্রেয়ার মানে আমি প্রেয়ারের মধ্যে তোমাকে রেখেছি, প্রার্থনার মধ্যে তোমাকে স্থান দিয়েছি, ইন মাই সোর নিড মানে আমার এই ক্রাইসিসের মুহূর্তে তোমাকে আমি প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করছি, এবং প্রার্থনার মধ্য দিয়ে তোমাকে আমি চাইছি বা তোমাকে আমি আহ্বান করছি। ওহ, ওহ লিফট মি অ্যাজ এ ওয়েভ, যে হে ওয়েস্ট উইন্ড, তুমি আমাকে লিফট করো, আমাকে তুলে নিয়ে যাও। কার মতো? ঢেউয়ের মতো তুমি আমাকে তুলে নিয়ে যাও। এ লিফ, এ লিফ মানে হচ্ছে পাতার মতো, যেমন গাছের শুকনো পাতাগুলোকে তুমি প্রচণ্ড দাপটে এক জায়গা থেকে অনেক দূরে নিয়ে গিয়ে সেখানে স্থান দাও, ঠিক সেইভাবে আমাকে এই সামাজিক অত্যাচার, এই রাজনৈতিক অত্যাচার, এই অসহনীয় এই সমাজ ব্যবস্থা থেকে আমাকে আমাকে লিফট করো, আমাকে তুলে নাও। লিফ এ ক্লাউড এবং আকাশের মেঘগুলোকে যেমন তুমি তোমার প্রচণ্ড শক্তি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে দাও, ঠিক সেইভাবে আমাকে আমার এই অত্যাচারিত সমাজ ব্যবস্থা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে শক্তি দাও। এইভাবে কবি পার্সি বিশি শেলি তার যন্ত্রণাক্লিষ্ট, হতাশাগ্রস্ত সেই জীবন থেকে মুক্তি পেতে চাইছেন। কিভাবে? মানে ওয়েস্ট উইন্ডকে বলছে, হে ওয়েস্ট উইন্ড, তুমি যেমন মানে সমুদ্রের ঢেউকে, গাছের শুকনো পাতাকে এবং আকাশে ভাসমান মেঘপুঞ্জকে স্থানচ্যুত করেছো, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছো, ঠিক সেইভাবে আমাকে তোমার শক্তি দিয়ে তোমাকে আমি প্রার্থনা করছি, আমার এই ক্রাইসিস মুহূর্তে, আমার এই বিপদের সময়, আমি এই অত্যাচারিত সমাজ ব্যবস্থা আর সহ্য করতে পারছি না, এই অবস্থায় তুমি তোমার শক্তি দিয়ে আমাকে তুলে নাও, আমাকে আমাকে শান্তির যুগে নিয়ে যাও, আমি যেখানে গিয়ে আমি মনের অন্তত একটু শান্তি পাবো, সেরকম জায়গাতে তুমি আমাকে স্থান দাও। এই বলে, এইভাবে কবি পার্সি বিশি শেলি কী করছে? ওয়েস্ট উইন্ডের কাছে এইভাবে মানে প্রার্থনা করছে। তারপর কি বলছে? আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, মানে আমি পতিত হয়েছি জীবনের কাঁটায়। আই ব্লিড, আমি রক্তাক্ত। অ্যাকচুয়ালি এখানে পোয়েট ইজ সো ফ্রাস্ট্রেটেড ইন দিস প্রেজেন্ট লাইফ, মানে বর্তমান এই সময়ে মানে কবি ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত, সো অ্যাবজর্ভিং or subjected to the kind of suffering, sorrow and despondency, মানে কথায়
তার জীবনের হতাশা, দুঃখ এবং কষ্ট, এই সমস্ত কারণে কবি ভীষণভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এই কারণেই তিনি এই সমাজ ব্যবস্থা থেকে মুক্তি পেতে চাইছেন ওয়েস্ট ওয়াইন্ডের দ্বারা। এখানে রুলস, রেগুলেশন অ্যান্ড প্রেজেন্ট ডে সোশ্যাল স্ট্রাকচার, মানে মানে সোশ্যাল কনফিউশন, সোশ্যাল ব্যারিয়ার্স, এই সমস্ত কারণে মানে কবির মন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাই কবি ওয়েস্ট ওয়াইন্ডকে প্রার্থনা করে বলছে, আমাকে লিফট করো এই বর্তমান সমাজ ব্যবস্থা থেকে। কবি এটাও অনুভব করেছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে আমাদের এই জীবনটা কিন্তু মানে গোলাপ ফুলের বিছানা দ্বারা সজ্জিত নয়, বরঞ্চ এ ফুল অফ থর্ন অলসো, আমাদের জীবনটা কণ্টাকাকীর্ণ অর্থাৎ কাঁটাতে পরিপূর্ণ। তাহলে এইরকম একটা জায়গাতে এসে কবি কি করছেন? কবি ওয়েস্ট ওয়াইন্ডকে বলছে এই অত্যাচারিত সমাজ ব্যবস্থা থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য। সে যেমন গাছের শুকনো পাতাগুলোকে অন্যত্র বহন করেছে এবং সমুদ্রের ঢেউকে যেমন প্রচণ্ড গতিতে বয়ে নিয়ে গেছে, এবং সে যেমন কি করেছে, আকাশের মেঘগুলোকে যেমন তার প্রচণ্ড শক্তি দিয়ে স্থানচ্যুত করে অন্য জায়গায় নিয়ে গেছে, তেমনি কবি পার্সি বিশি শেলি ওয়েস্ট ওয়াইন্ডকে বলেছে, ওয়েস্ট ওয়াইন্ডের কাছে প্রার্থনা করেছে তাকে যেন তার এই চিরাচরিত অত্যাচারী সমাজ ব্যবস্থা থেকে তাকে মুক্তি দিয়ে একটা নতুন দিগন্তের, নতুন জায়গাতে, নতুন শান্তির নীড়ে তাকে পৌঁছে দেয়। এইভাবে তিনি ওয়েস্ট ওয়াইন্ডকে মানে প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন, আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ, আমি জীবনের কাঁটাতে পরিপূর্ণ হয়ে গেছি, মানে জীবনের কাঁটায় আমি ক্ষতবিক্ষত হয়েছি, আই ব্লিড, আমি ক্ষতবিক্ষত হয়ে গেছি। এই ক্ষতবিক্ষত অবস্থা থেকে ওয়েস্ট ওয়াইন্ড যেন তাকে মুক্তি দেয়, এটাই হচ্ছে তার প্রার্থনা। এ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বোর্ড ওয়ান টু লাইক দি টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড। এখানে হেভি ওয়েট অফ আওয়ার্স, মানে হেভি মানে ভারী, ওয়েট মানে ওজন, আওয়ার্স, আওয়ার্স মানে সময়, মানে সময়ের যে মানে ওজন, সেই হেভি ওজন, সময়ের অতিরিক্ত ওজন, হ্যাজ চেইনড আমাকে বেঁধে ফেলেছে, অ্যান্ড বোর্ড মানে আমাকে নত করে রেখেছে, অবনত করে রেখেছে। অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চাইছে যে তৎকালীন সময়ে যে সামাজিক যে ব্যারিয়ার, ওল্ড রেগুলেশন, ওল্ড কাস্টম, এই সমস্ত দ্বারা কবি ভীষণভাবে আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময়টা যেন তার অতিবাহিত হয় না। অ্যাকচুয়ালি মানুষ যখন যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় থাকে তখন তার সময় অতিবাহিত হতে চায় না, মানে সেই কষ্টের সময়, সেই অত্যাচারের সময় কবিকে যেন বেঁধে ফেলেছে এবং কবিকে অবনত করে রেখেছে। কবি এই চিরাচরিত প্রথাকে মানে উচ্ছেদ করে নতুন যুগের নতুন যুগের সূচনা করতে চাইছেন। তাই ওয়েস্ট ওয়াইন্ডকে বলছে যে আমার এই ভারাক্রান্ত জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমাকে যে সোশ্যাল ব্যারিয়ার, যে সোশ্যাল ইনজাস্টিস যে আমাকে বেঁধে রেখেছে, আমাকে কষ্টের মধ্যে বেঁধে রেখেছে, সেই জায়গা থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমাকে অবনত করে রেখেছে, আমাকে শির উঁচু করে মানে দণ্ডায়মান হওয়ার একটা সুযোগ করে দাও। ওয়ান টু লাইক দি, হে ওয়েস্ট ওয়াইন্ড, আমি তোমার মতোই একসময়তে টেমলেস ছিলাম, টেমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড। আমার যখন বয়হুডে আমি যখন ছিলাম, আমার যখন প্রচণ্ড স্ট্রেংথ বা শক্তি ছিল, তখন ওয়ান টু লাইক দি, আমি তোমার মতোই এরকম টেমলেস অ্যান্ড সুইফট এবং গতিশীল, অ্যান্ড প্রাউড এবং গর্বিত ছিলাম। টেমলেস মানে হচ্ছে আনস্টপেবল, মানে তোমার মতোই আমি আনস্টপেবল ছিলাম, সুইফট ছিলাম এবং প্রাউড ছিলাম। সুতরাং তুমি আমাকে তোমার শক্তি দিয়ে আমাকে এই অত্যাচারিত সমাজ থেকে মুক্তি দিয়ে নতুন শান্তির নীড়ে পৌঁছে দাও। এইভাবে পিবি শেলি ওয়েস্ট ওয়াইন্ডের কাছে ফোর্থ স্ট্যান্জাতে তার শক্তি শেয়ার চেয়ে সেই বর্তমান অবস্থা থেকে কবি মুক্তি পেতে চেয়েছেন। এবার লাস্ট ক্যান্টো শুরু করছি। লাস্ট ক্যান্টোতে কি বলছে? মেক মি দাই লায়ার, মেক মি মানে আমাকে বানিয়ে নাও, দাই, দাই মানে তোমার, এখানে দাই বলতে ওয়েস্ট ওয়াইন্ডকে বলা হয়েছে লায়ার। এখানে পিবি শেলি মানে ওয়েস্ট ওয়াইন্ডকে বলছে মেক মি, আমাকে তৈরি করে নাও লায়ার। লায়ার হচ্ছে বীণা বা এক ধরনের বড় বাঁশি।
প্রাচীন গ্রীসে ব্যবহৃত তারের তৈরি এক ধরনের বাদ্যযন্ত্রকে বলা হয় লায়ার। মানে এই ক্যান্টোতে এসে কবি মানে সরাসরি সরাসরি ওয়েস্টওয়াইন্ডকে বলছে, সরাসরি ওয়েস্টওয়াইন্ডের মানে প্রার্থনা করছে। আগের স্ট্যান্ডাতে প্রার্থনা করা বুঝিয়েছে, এবার এই স্ট্যান্ডাতে সরাসরি ওয়েস্টওয়াইন্ডকে তার নিজের মধ্যে প্রবাহিত হওয়ার জন্য, তাকে নিজের করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এই জন্য পিবি শেলি ওয়েস্টওয়াইন্ডকে কেন্দ্র উদ্দেশ্য করে বলছে যে মেক মি দাই লায়ার, মানে আমাকে তোমার মানে বাঁশিতে পরিণত করো। ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, ঠিক যেমনভাবে ফরেস্ট তোমাকে মানে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ লায়ারে পরিণত করেছিল। তাহলে এখানে অ্যাকচুয়ালি ফরেস্টের ভিতর দিয়ে, যখন বনের ভিতর দিয়ে প্রচণ্ড গতিতে ওয়েস্টওয়াইন্ড প্রবাহিত হয়, তখন গাছের সঙ্গে সংঘর্ষের ফলে এক ধরনের অদ্ভুত ধরনের একটা আওয়াজ বা শব্দ তৈরি করে। এই জন্য এই এই জন্য ফরেস্ট যেমন তোমাকে বাঁশি বানিয়ে নেয়, তোমাকে বীণা বানিয়ে নেয়, ঠিক তেমনইভাবে তুমি আমাকে লায়ার অর্থাৎ বাদ্যযন্ত্র বানিয়ে নাও। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, বলছে কবি বলছে যে মানে আমার যে পাতাগুলো, অ্যাকচুয়ালি ফরেস্টের ভিতর দিয়ে যখন ওয়েস্টওয়াইন্ড প্রবাহিত হয়, তখন মানে ওই ওয়েস্টওয়াইন্ডের দাপটে শুকনো পাতাগুলো গাছ থেকে বৃন্তচ্যুত হয়ে বহুদূর চলে যায়। ঠিক তেমনইভাবে আমার পাতাগুলো, মানে আমার নিজস্ব পাতাগুলো যদি ঝরে যায় তাতে কি যায় আসে। এখানে নিজস্ব পাতা বলতে পিবি শেলি এখানে তার মানে শৈশবকালের যে এনার্জি, যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথকে বোঝানো হয়েছে। এখানে বনের ভিতর দিয়ে ওয়েস্টওয়াইন্ড প্রবাহিত হলে শুকনো পাতাগুলো ঝরে যেমন চলে যায়, তেমনি সেই শুকনো পাতার সঙ্গে এখানে কবি তার ইয়াং বয়সের অর্থাৎ তার শৈশব জীবনের, তার বয়হুডের যে এনার্জি বা স্ট্রেংথ ছিল কবির, সেই স্ট্রেংথ বা এনার্জিকে কবি এখানে এই পাতার সঙ্গে তুলনা করেছেন। বলছে বনের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় শুকনো পাতাগুলো যেমন ঝরে যায়, তেমনি তেমনি এই ওয়েস্টওয়াইন্ড তুমি যদি আমার মধ্য দিয়ে প্রবাহিত হও তাহলে কি হবে, ওই সেই আমার এনার্জিগুলো, আমার সেই মানে শুকনো পাতার মতো তার শৈশব জীবনের যে এনার্জি, যে স্ট্রেংথ, সেইগুলো যদি ঝরে যায় তাহলে কি যায় আসে। অ্যাকচুয়ালি কবি যখন এই কবিতাটি লিখেন তখন তখন বয়স ছিল, তখন বয়স প্রায় জীবনের শেষের দিকে এসেছিল। মানে 1819 খ্রিস্টাব্দে যখন কবিতাটি লিখেন, তার 3 বছর পরে অর্থাৎ 1822 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে সেই সময়তে মানে বনের ভিতর দিয়ে ওয়েস্টওয়াইন্ড প্রবাহিত হওয়ার ফলে গানের শুকনো পাতাগুলো উড়ে যায় এবং সেই সঙ্গে শুকনো বীজগুলো উড়ে যায় বহু দূরে গিয়ে, সেই বীজগুলো মানে সেই পাতার তলে চাপা পড়ে যায়। গোটা শীত অপেক্ষা করার পর স্প্রিংকাল আসার পরে মানে সেই মানে বীজটার অঙ্কুরোদ্গম ঘটে নতুন গাছের জন্ম নেয়। তাহলে এক্ষেত্রে পাতাগুলো কি করে, পাতাগুলো সেখানে পচে সেই মাটিকে উর্বর করে তোলে এবং সেই গাছগুলিকে মানে খাদ্য দান করে। এইভাবে গাছের পাতাগুলো মাটিকে ফার্টিল করে এবং বীজগুলো অঙ্কুরোদ্গম হওয়ার পরে বড় গাছে পরিণত হয়। তাহলে এখানে কবির নিজস্ব যে পাতাগুলো, অর্থাৎ কবির শৈশব জীবনের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ আজকে কবি হারিয়ে ফেলেছেন। এবং এই যে স্ট্রেংথ হারিয়ে গিয়েছে তো কি হয়েছে, এই যে স্ট্রেংথ বা এনার্জিগুলো ওই পাতার মতো ঝরে চলে গিয়েছে তো কি হয়েছে, বরঞ্চ মানে ওই কবির এই চিন্তাভাবনাগুলো, কবির যে চিন্তাভাবনা নিয়ে এখন তিনি জর্জরিত, এই চিন্তাভাবনাগুলো যদি ওয়েস্টওয়াইন্ড ব্লো করে নিয়ে গিয়ে অন্য কোনো মানব সমাজের মধ্যে সেগুলোকে ছড়িয়ে দেয়, তাহলে ওইখানে গাছের পাতাগুলো এবং বীজগুলো প্রবাহিত হওয়ার পর, বাতাসের দাপটে চলে যাওয়ার পর, সেখানে যেমন বসন্তকালে রিজেনারেশন হচ্ছে অর্থাৎ পুনর্জন্ম ঘটছে, নতুন গাছের জন্ম হচ্ছে, তেমনি কবির চিন্তাভাবনাগুলো যদি ওয়েস্টওয়াইন্ড ব্লো করে নিয়ে গিয়ে অন্য কোনো মানব সমাজে সেগুলোকে ফেলে দেয়, তাহলে সেখানে এই কবির চিন্তাভাবনাগুলোর মানে বিকশিত হয়ে উঠতে পারে। মানে কবির মনের মধ্যে যে নতুন সমাজ গঠনের যে চিন্তা, এই চিন্তা যদি ওয়েস্টওয়াইন্ড
পিবি শেলির মধ্যে প্রবাহিত হয়ে এই চিন্তাভাবনাগুলোকে নিয়ে গিয়ে অন্য কোনো মানব সমাজের কোনো মানুষের মধ্যে ফেলে দেয়, ম্যানকাইন্ডের মধ্যে ফেলে দেয়, তাহলে সেক্ষেত্রেই কবির এই চিন্তাগুলো সেখানে বাস্তবায়ন ঘটতে পারে, ওই শুকনো পাতা এবং শুকনো বীজের মতো। কবি এটাই এখানে বোঝাতে চাই। দ্য টিমাল্ট অফ দাই মাইটি হারমোনিজ উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটোমনাল টোন সুইট দো ইন স্যাডনেস। এখানে টিমল্ট শব্দের অর্থ হচ্ছে লাউড সং। টিমল্ট শব্দের অর্থ হচ্ছে মানে লাউড সং। আর দাই বলতে এখানে ওয়েস্টার্নকে বোঝানো হয়েছে। মাইটি হচ্ছে শক্তিশালী। হারমোনিজ মানে হচ্ছে সুর। তাহলে এখানে ওয়েস্টার্ন যখন প্রচণ্ড গতিতে মানে বনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন বনের বিভিন্ন গাছপালাতে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে একটা ভয়ঙ্কর আওয়াজ সৃষ্টি হয়, এবং এই আওয়াজটাকেই বলা হচ্ছে উচ্চ সঙ্গীত। এবং এই উচ্চ সঙ্গীতের যে শক্তিশালী হারমোনি এবং এই আওয়াজের ফলে যে একটা সুরের সৃষ্টি হয়, সেই সুরটাকে বলা হচ্ছে হারমোনি। তাহলে এখানে দ্য টিমল্ট অফ দ্য মাইটি হারমোনিজ মানে কথায় ওয়েস্টার্ন প্রবাহিত হওয়ার ফলে মানে প্রচণ্ড গতিতে যখন প্রবাহিত হয় বনের মধ্য দিয়ে, তখন সেই মানে পাওয়ারফুল ওয়েস্টার্ন কী করে, উইল টেক ফ্রম বোথ মানে এরা মানে টেক ফ্রম বোথ মানে দুজনের কাছ থেকেই সেগুলো মানে উঠিয়ে নেয়। কি উঠিয়ে নেয়? এ ডিপ অটোমনাল টোন, গভীর একটা অটোমনাল টোন। সুইট দো, যদিও এটা মানে সুইট মিষ্টি, দো ইট স্যাডনেস মানে যদিও এটা দুঃখের। মানে একটা বিষয় এখানে খুবই মানে ক্লিয়ার করে বোঝা উচিত, সেটা হচ্ছে আমরা যদি কোনো সিনেমা বা কোনো মুভি দেখি, তাহলে সেক্ষেত্রে কোনো কমেডি মুভি দেখলে কমেডি মুভির শেষের দিকে একটা মিলনাত্মক মানুষের মধ্যে যখন একটা মানে মিলন ঘটে, মানে পুনর্মিলন ঘটে, তখন সেটা আমাদের মনের মধ্যে খুব একটা ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু যখন আমরা কোনো ট্র্যাজেডি নাটক দেখি তখন, বা কোনো ট্র্যাজেডি মুভি দেখি, তখন দেখা যায় তার এই এন্ডিংটা একটা বিয়োগ বা সেপারেশনের মধ্য দিয়ে হয়, একটা দুঃখের মধ্য দিয়ে হয়। তখন দেখা যায় এই দুঃখের বিষয়টাই কিন্তু আমাদের মাইন্ডে সবচাইতে বেশি ইম্প্যাক্ট ফেলে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে দ্য অটোমনাল যে টোন, সেই টোনটা এখানে কিভাবে বর্ণনা করা হয়েছে। ইট describes powerful yet mournful sound of the west wind as it interacts nature, specifically the forest and the poet's own spirit। মানে অ্যাকচুয়ালি এটাকে বর্ণনা করা হয়েছে যে ওয়েস্ট ওয়াইন্ডের যে মনফুল মানে হচ্ছে দুঃখের যে সাউন্ড, তাকে বলা হয় মনফুল সাউন্ড। অ্যান্ড পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী। মানে ওয়েস্ট ওয়াইন্ডের শক্তিশালী এবং মেলানকলি বা মনফুল যে সাউন্ড, সেই সাউন্ডটা যখন বিশেষ করে প্রকৃতি অর্থাৎ এখানে ফরেস্টের ওপর এবং কবির ওপর প্রভাব ফেলে, তখন এটাকে এই মনফুল সাউন্ড এবং পাওয়ারফুল অফ ওয়েস্ট ওয়াইন্ড, সেই ওয়েস্ট ওয়াইন্ড বনের ক্ষেত্রে এবং কবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য মাইটি হারমোনিজ সাজেস্ট দ্য পাওয়ারফুল মিউজিক অফ দ্য ওয়েস্ট ওয়াইন্ড। এখানে হারমোনি বলতে এখানে ওয়েস্ট ওয়াইন্ডের যে পাওয়ারফুল যে শক্তি, সেই শক্তিকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য অটোমনাল টোন সাজেস্ট এ সেন্স অফ মেলানকলি অ্যান্ড ডিকে অ্যাসোসিয়েটেড উইথ সিজন। আর অটোমনাল টোনটাকে বোঝানো হয়েছে যে এই অটম সিজনে যে মানে কোনো কিছু ধ্বংস বা মৃত্যুকে যেখানে অ্যাসোসিয়েট করা হয়েছে। মানে এক কথায় অটম সিজনে যে মানে ওয়েস্ট ওয়াইন্ড বাতাস প্রবাহিত হয়, এর ফলে কি হয়, গাছের শুকনো পাতাগুলোর যে ধ্বংস হয়, এবং এই শুকনো পাতাগুলো একটা জায়গায় চলে গিয়ে আবার সেখানে জমা হয়, এবং তার তলায় যে বীজ থাকে, সেই বীজগুলো আবার পুনরায় গাছের জন্ম দেয়। তাহলে এক্ষেত্রে এই যে গাছের পাতাগুলো ঝরে যাওয়া, এটা যদি দুঃখের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এই দুঃখের মধ্যেও কিন্তু একটা আনন্দ লুকিয়ে আছে। কি, যে এই পাতাগুলো দূরে চলে গিয়ে পচে সেখানে মাটিকে উর্বর করছে, এবং তার নিচে থাকা জমা হওয়া যে বীজ, সেই বীজ থেকে নতুন গাছের জন্ম হচ্ছে। তাহলে এই জন্যই বলা হয়েছে যে এই যে অটোমনাল টোন, এই অটোমনাল টোনের মধ্য দিয়ে কিন্তু একদিকে যেমন মানে
মানে দুঃখের মানে প্রতিচ্ছবি ভেসে ওঠে। সেই দুঃখের প্রতিচ্ছবি ভেসে ওঠার পাশাপাশি এখানে কিন্তু একটা আনন্দের আনন্দের প্রতিচ্ছবি ভেসে ওঠে। যেমন গাছের পাতাগুলো যখন ধ্বংস হয়ে যায়, এটাকে যদি আমি দুঃখের প্রতিচ্ছবি হিসাবে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে এই পাতা ধ্বংস হওয়ার ফলে এই পাতা অনেক দূর উড়ে গিয়ে কী করছে, সেখানে মাটিতে পচে জমিকে উর্বর করছে এবং তার তলায় থাকা বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়ে নতুন গাছের জন্ম দিচ্ছে। এটাই এখানে বোঝানো হয়েছে। yet there is also a sense of sweetness and beauty in this sadness, অর্থাৎ এই স্যাডনেসের মধ্য দিয়েও একটা সৌন্দর্য, একটা মানে নতুন কিছু সৃষ্টির একটা রহস্য লুকিয়ে আছে। ঠিক তেমনই এখানে ওয়েস্ট উইন্ড যদি কবির মনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, মনের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কবির মনের মধ্যে যে ডেড থটগুলো আছে, ডেড থট বলতে অ্যাকচুয়ালি কবি যে সমাজ পরিবর্তনের অর্থাৎ রাষ্ট্রীয় জীবনের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা বা বাসনা তার মনের মধ্যে আছে, এই স্বপ্নটা তিনি একাকী তার এই সুপ্ত সমস্যাটাকে, তার এই সুপ্ত স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন ঘটাতে পারেন না। কিন্তু যদি কি করে, ওয়েস্ট উইন্ড তার মাইন্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তার এই ডেড থটগুলো যদি মানে ব্লো করে নিয়ে কোনো মানব সমাজের মধ্যে ফেলে দেয়, তাহলে সেই মানব সমাজ, সেই মানব গোষ্ঠী কবির এই স্বপ্নকে বাস্তবায়ন করার দিকে এগিয়ে যেতে পারে। এইভাবেই এখানে অটোমোলাল টোনটাকে দুঃখের পাশাপাশি আনন্দের সুরও কবি এখানে খুঁজে পেয়েছেন। বি দাও স্পিরিট ফায়ার্স, মাই স্পিরিট বি দাও মি ইম্পেটুয়াস ওয়ান। এখানে পিবি শেলি একদম সরাসরি ওয়েস্ট উইন্ডকে আহ্বান করে বলেছে বি দাও স্পিরিট ফায়ার্স, মানে শক্তিশালী বেপরোয়া ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড তুমি আমার হও, মাই স্পিরিট বি দাও মি আমি তোমার হব, ইম্পেচুয়াস ওয়ান, অর্থাৎ এখানে এই লাইনের মধ্য দিয়ে কবি সরাসরি ওয়েস্ট উইন্ডকে বলেছে যে তুমি আমার মনের মধ্যে দিয়ে প্রবাহিত হও এবং আমার মনের মধ্যে যে মানে চিন্তা ভাবনাগুলো আছে সেই চিন্তাগুলোকে তুমি উপড়ে নিয়ে চলে যাও। মানে এখানে সরাসরি এবার মানে পোয়েটস স্পিরিট এবং এখানে মানে ওয়েস্ট উইন্ডের স্পিরিট দুটোকেই একত্রিত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তারপরে কি বলেছেন, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, এবং আমার মনের মধ্যে যে ডেড বা মৃত অর্থাৎ মৃত অবস্থায় যে স্বপ্নগুলো অনেক দিন ধরে বাসা বেঁধে আছে সেই স্বপ্নগুলোকে কি করো, ওভার দ্য ইউনিভার্স, বিশ্বের দিকে ছড়িয়ে দাও, মানে বিশ্বের দরজায় বিশ্বের বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে দাও। লাইক উইদার লিভস টু কুইকেন দ্য নিউ বার্থ, মানে সেই শুকনো পাতাগুলো, যে শুকনো পাতাগুলোকে ওয়েস্ট উইন্ড কী করেছিল, গাছ থেকে বৃন্তচ্যুত করে মানে অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল, সেখানে গিয়ে নিউ বার্থ অর্থাৎ নতুন গাছের জন্ম দেওয়ার জন্য কাজে লেগেছিল। অর্থাৎ এই গাছের শুকনো পাতাগুলো কাঁপতে কাঁপতে গিয়ে যখন একটা জায়গায় জমা হয় এবং তার নিচে থাকা বীজগুলো দীর্ঘদিন মানে জমে থাকা বীজগুলো, সেই বীজগুলো কি হয়, বসন্ত আসার সঙ্গে সঙ্গে সেখানে আবার নতুন গাছের জন্ম হয়, রিজেনারেট হয়, অর্থাৎ রিজেনারেশন অর্থাৎ পুনর্জন্ম ঘটে। তাহলে এখানে ওয়েস্ট উইন্ড তার মানে গাছের শুকনো পাতাগুলোকে বৃন্তচ্যুত করে অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয় এবং জমা হওয়ার পরে স্প্রিংকালে সেই গাছের তলায় যে শুকনো বীজগুলো থাকে সেই বীজগুলো অঙ্কুরিত হয়ে বা নতুন গাছের যেমন জন্ম হয়, ঠিক তেমনই কবির মনের মধ্যে যে ডেড থটগুলো আছে, যে থটগুলো দীর্ঘদিন ধরে সুপ্ত অবস্থায় আছে, যে থটগুলো বোঝানো হয়েছে এখানে মানে রাষ্ট্রীয় এবং সমাজ জীবনের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে সুপ্ত বাসনা কবির মনের মধ্যে ছিল, এগুলোকেই ডেড থট বলা হয়েছে। এই ডেড থটগুলো কবি পিবি শেলি ওয়েস্ট উইন্ডকে বলেছে যে সরাসরি আমার মাইন্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমার মনের মধ্যে যে সুপ্ত চিন্তাভাবনাগুলো, ডেড থটগুলো আছে, সেগুলোকে বিশ্বের দরবারে নিয়ে গিয়ে পৌঁছে দাও এবং বিশ্বের দরবারে গিয়ে বিভিন্ন মানব গোষ্ঠীর মধ্যে ফেলে দিলে আমার এই স্বপ্নটাকে, মানে আমি যে স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে পারছি না, সেই স্বপ্নগুলো অন্য মানব গোষ্ঠীর মানুষেরা সেই স্বপ্নগুলো সফল করে তুলতে পারে। শুকনো পাতাগুলো ঝরিয়ে নিয়ে গিয়ে তুমি যেমন নতুন গাছের জন্ম দিয়েছিলে,
শুকনো বীজগুলোকে মানে ছড়িয়ে দিয়ে মানে শুকনো বীজগুলোকে মানে প্রবাহিত করার পরে যেমন নতুন গাছের জন্ম দিয়েছিলে, ঠিক তেমনি আমার মনের মধ্যে প্রবাহিত হয়ে আমার ডেড থ্রেডগুলোকে ছড়িয়ে দাও বিশ্বের দরবারে, যাতে আমার স্বপ্নগুলো অন্য মানব গোষ্ঠীর মানুষেরা সফল করতে পারে। অ্যান্ড অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, আমার এই কবিতার মাধ্যমে, কিসের মাধ্যমে? বাই দ্য ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন মানে হচ্ছে জাদুবিদ্যা, আমার কবিতার এই জাদুবিদ্যার মাধ্যমে আমার এই ডেড থটগুলো ছড়িয়ে পড়ুক চারিদিকে। স্ক্যাটার, ছড়িয়ে পড়ুক, স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। অ্যাজ ফ্রম অ্যান আনডিস্টিংগুইশড হার্থ, এখানে হার্থ মানে হচ্ছে ফায়ার বা আগুন, আনডিস্টিংগুইশড মানে হচ্ছে মানে জ্বলন্ত, মানে নেভেনি এমন আগুনের কুণ্ড, সেগুলো থেকে যেমন অ্যাসেস, অ্যাসেস মানে হচ্ছে ছাই বা ভস্য, অ্যান্ড স্পার্কস, স্পার্কস মানে হচ্ছে স্ফুলিঙ্গ, মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, আমার আমার এই কথাগুলো, তাহলে আমার কবিতার মাধ্যমে, আমার কবিতার জাদু মন্ত্রের মাধ্যমে ছড়িয়ে দাও। যেমন করে মানে আগুন থেকে কি হয়, আগুন থেকে তার ছাই ভস্য স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে আমার কবিতার জাদু মন্ত্রের মাধ্যমে কি করবে তুমি ওয়েস্ট ওয়াইন্ড, আমার কবিতার জাদু মন্ত্রের মাধ্যমে আমার এই কথাগুলো, আমার এই কথাগুলো বিশ্বের দরবারে মানব সমাজের মধ্যে ছড়িয়ে দাও। বি থ্রো মাই লিপস টু আনওয়াকেন্ড আর্থ, মানে আমার এই কণ্ঠ, আমার এই লিপস, আমার এই ঠোঁট দ্বারা উচ্চারিত যে মানে শব্দ, এই শব্দগুলোকে, আমার এই চিন্তাগুলোকে আনওয়াকেন্ড আর্থ, অর্থাৎ যে পৃথিবী এখনও ঘুমিয়ে আছে, যে পৃথিবী এখনও জেগে ওঠেনি, সেই মানে জেগে ওঠেনি এরকম মানে মানব গোষ্ঠীর মধ্যে, এরকম পৃথিবীর মধ্যে আমার এই কথাগুলো আমার কবিতার মাধ্যমে, আমার জাদু মন্ত্রের মাধ্যমে পৌঁছে দাও। যেমন করে আগুন, আগুনের গোলা থেকে, আগুন থেকে কি হয়, মানে জ্বলন্ত আগুনের, প্রজ্বলিত আগুনের শিখা থেকে ছাই ভস্য স্ফুলিঙ্গ যেমন করে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনইভাবে আমার এই কথাগুলো, আমার এই ডেড চিন্তাভাবনাগুলো তুমি ছড়িয়ে দাও, আমার ঠোঁট দ্বারা উচ্চারিত এই কথাগুলো তুমি ছড়িয়ে দাও বিশ্বের দরবারে, যে বিশ্বের মানব গোষ্ঠী আমার এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে সম্ভব হবে। এক কথায় আনঅ্যাওয়াকেন্ড আর্থ বলতে যে সমস্ত মানুষ এখনো ঘুমিয়ে আছে, যাদের মানে সঠিক চিন্তাভাবনার অভাব, সেই সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দাও। দ্য ট্রাম্পেট অফ প্রফেসি অফ ওয়াইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এখানে ট্রাম্পেট অফ এ প্রফেসি, প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, এখানে ট্রাম্পেট অফ এ প্রফেসি এই শব্দটিকে ওয়েস্ট ওয়াইন্ডের প্রতীকী রূপে ব্যবহার করা হয়েছে, যা শীতের আগমন এবং বসন্তের পূর্বাভাস দেয়। তাহলে আমরা জানি শীতের আগমন ঘটা, আর শীতের যখন আগমন ঘটে তখন কি হয়, গোটা প্রকৃতি জগৎ এবং উদ্ভিদ জগৎ একটা সুপ্ত অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত করে। মানে এই সময়ে প্রাকৃতিক সৌন্দর্য ম্যাক্সিমাম প্রায় হারিয়ে যায়, মানে পক্ষী জগৎ কি করে, সুপ্ত অবস্থায় থাকে, চুপচাপ থাকে, এবং কি হয়, সমস্ত বীজগুলো, যে বীজগুলো মানে গাছের নিচে চাপা পড়ে, মানে মাটির নিচে চাপা পড়ে থাকে, তাদের জার্মিনেশন ঘটে না, তাদের প্রাণের সঞ্চার ঘটে না। তাই এখানে বলা হয়েছে যে এখানে অটম এসেছে, অটমের পরে শীত, এবার শীতকাল আসা মানেই স্প্রিং আর খুব একটা বেশি দূরে নাই, স্প্রিং ঠিক মানে এসে উপস্থিত হবে, এবং আমাদের মানে প্রকৃতি জগৎ এবং উদ্ভিদ জগৎ সবার যে সুপ্ত অবস্থা, সেই সুপ্ত অবস্থা কাটিয়ে সে কিন্তু ধীরে ধীরে আবার প্রাণের সঞ্চার করবে। এখানে এই ভবিষ্যৎবাণীটাই এখানে করা হয়েছে। দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, ট্রাম্পেট অফ এ প্রফেসি হচ্ছে এখানে ওয়েস্ট ওয়াইন্ড তার মানে ভবিষ্যতে যে একটা মানে ঘটনা ঘটতে যাচ্ছে বা কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে, সেই পরিবর্তনের এখানে প্রতীকী হিসাবে ওয়েস্ট ওয়াইন্ড কাজ করেছে। ওয়েস্ট ওয়াইন্ড বলেছে ও, তখন এই অবস্থায় পিবি শেলি বলছে ও ওয়াইন্ড, ও ওয়েস্ট ওয়াইন্ড, বাতাসকে সম্বোধন করে, পশ্চিমা বাতাসকে সম্বোধন করে বলেছে যে ইফ উইন্টার কামস, যদি শীত এসে যায়, ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তাহলে স্প্রিংও খুব একটা বেশি দেরি নেই। মানে কালের প্রবাহমান স্রোতে যা আসে তা আবার চলে যায়, আবার
আবার আসে, আবার নতুনভাবে ফিরে যায়। এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। তাহলে এখানে অ্যাকচুয়ালি মানে পিবি শেলি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে উইন্টার, মানে তার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে নানা বাধা বিপত্তি, নানা ধরনের সোশ্যাল ব্যারিয়ার, সোশ্যাল কাস্টম, রুলস রেগুলেশন, যেগুলো কবির জীবনে ভীষণভাবে দুঃখ দেয়, পীড়া দেয়। কবি এই সমস্ত মানে রাষ্ট্রীয় জীবন থেকে, এই সমস্ত সামাজিক জীবন থেকে অব্যাহতি পেতে চাইছেন। এখানে তার যে সামাজিক বা বন্ধন বা তার যে রাষ্ট্রীয় বন্ধন, এই বন্ধনটাকে যদি উইন্টারের সঙ্গে তুলনা করা হয়, তাহলে এবারে খুব শীঘ্রই স্প্রিংকাল এসে যাবে। এই স্প্রিংকালকে যদি প্রাণের সঞ্চার হিসাবে কল্পনা করা হয়, তাহলে কবির জীবন থেকে যে দুঃখের জীবন, তার যে সামাজিক বন্ধনের জীবন, সেই বন্ধনের জীবন খুব শীঘ্রই অবসান ঘটবে এবং সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন ঘটবে। এই পরিবর্তন ঘটানোর জন্য কবি ওয়েস্ট ওয়াইন্ডের কাছ থেকে পশ্চিমা বাতাসের কাছে শক্তি চেয়েছেন এবং সেই শক্তি নিয়েই তিনি এই তার পার্থিব জীবনের যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্তি হতে চান। এই হলো ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটির 4th এবং 5th ক্যান্টো নিয়ে আমি আলোচনা করলাম। তো আজকে আর নয়, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তবে যাওয়ার বেলায় একটাই কথাই বলবো, আপনারা যারা আমার এই ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদের এই ভিডিওগুলি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বেস্ট অফ লাক এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।